উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আবারও সক্রিয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি। ধর্মীয় মতাদর্শগত পার্থক্যের জনগোষ্ঠী ও স্থাপনায় হামলায় মূল টার্গেট। তনুসহ সারা দেশে গুম, খুন, ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে কয়েকটি ছাত্র সংগঠনের সড়ক অবরোধ। ঢাকা আরিচা মহাসড়কে ছাত্রদের অবস্থানে পুলিশের বাধা। কাউন্সিলের 1 মাস পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা। মধ্যরাত থেকেই নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু। স্বাগত জানালেন ক্রেতারা, তবে পরিবহনের ভাড়া কমা নিয়ে সংশয়। এবং দাম নির্ধারণ আর সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সরকারি সিদ্ধান্তে খুশি কৃষকেরা। ক্রয় পদ্ধতি দুর্নীতিমুক্ত করার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। বগুড়া সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আবারও সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। সম্প্রতি জেলার শেরপুরে একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে 2 জন নিহত ও বিপুল পরিমাণ গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং শিবগঞ্জে একটি শিয়া মসজিদে হামলার ঘটনায় এসব তথ্য বেরিয়ে এসেছে। ধর্মীয় মতাদর্শগত পার্থক্যের জনগোষ্ঠী ও স্থাপনায় হামলার মূল টার্গেট বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে মাজিদুর রহমানের রিপোর্ট। গত 3 এপ্রিল বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ কুটিরভিটা এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হয় 2 জেএমবি সদস্য। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ছদ্মবেশে নিজেকে সিএনজি অটোরিকশা চালক পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে জেএমবি সক্রিয় সদস্য মিজানুর রহমান চালাচ্ছিল এসব কার্যক্রম। ধার্মিক হিসাবে এমন আছে, আমার বাড়িটা আমার মেয়ের কাছ থেকে ভাড়া নিয়েছিল। তারপরে এরা যে এই কর্ম করে বসবে সেটা আমি কল্পনা করে করতে পারতেছি না। মহিলাটা বোরকা পরে থাকতো, কারোর সঙ্গে তো কথা বলতো না, অনেক ধার্মিক ছিল। তারা যে এই শেষ পর্যায়ে এরকম একটা ঘটনা ঘটে থেকে যাব এটা আমরা বুঝতেও পারিনি। গত বছরের 26 নভেম্বর জেএমবি সদস্যরা সশস্ত্র হামলা চালায় শিবগঞ্জের চক্কানু এলাকার আল মোস্তফা নামে একটি শিয়া মসজিদে। জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্যরা এই হামলা চালায় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হামলার পরিকল্পনায় অংশ নেওয়া জেএমবি সদস্য ইয়াসিন আলী। কারাগার থেকে সে আবারও হামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মসজিদ কর্তৃপক্ষ। আমাদের এখনো হুমকি দিচ্ছে যে আমরা জেলে থাকলেও আমরা এই কাজগুলান ওখানে আমরা কাউকে ছাড়বো না। এজন্য প্রশাসনিক যে সকল কর্মকর্তা তারা যদি সার্বিক দিক থেকে আমাদেরকে সহযোগিতা করেন তো আমার মনে হয় যে এই সমস্যাটা তো সমাধান হবে। 2টি হামলার সঙ্গে জেএমবি সদস্যরা সরাসরি জড়িত বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। আমরা জেএমবির এই নেটওয়ার্কটি উদ্ঘাটনে সক্ষম হব এবং যারা আছে তাদের সদস্য তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তথ্য মতে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও নাটোর সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শতাধিক জেএমবি সদস্য সক্রিয় রয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। তনুসহ সারা দেশে অব্যাহত খুন, গুম, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আজ সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। এরই অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্ররা। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে। রাস্তা অবরোধ করায় শাহবাগকে ঘিরে আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ করা হয়। এতে সকাল থেকে বিভিন্ন স্থানে যানজট দেখা দেয়। গত 20 মার্চ কুমিল্লায় তনু হত্যার পর থেকেই বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সহ সারা দেশে আন্দোলন চালিয়ে আসছিল ছাত্ররা। পরে গত 7 এপ্রিল বিক্ষোভ কর্মসূচিতে 24 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে তনু হত্যাকারীদের বিচারের দাবিতে সারা দেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। তনু হত্যার প্রতিবাদে এবং সারা দেশে যেভাবে গুম, খুন, হত্যাকাণ্ড চলছে, ধর্ষণ চলছে, তার প্রতিবাদে আজকে আমাদের প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বানে আজকে আমাদের হরতাল, অর্ধবেলা হরতাল কর্মসূচি আমরা দিয়েছি। আমাদের কিছু জায়গায় বাধাও দিয়েছে পুলিশ, আমাদের মাদারগঞ্জে একজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু এমনি সারা বাংলাদেশে হরতাল স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং জনগণকে আমরা আহ্বানও জানাচ্ছি যে আপনারা রাস্তায় নেমে আসুন।
এদিকে একই দাবিতে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে আহত হয় অন্তত 30 জন শিক্ষার্থী। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল 9টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এতে অন্তত 30 জন শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অবরোধের কারণে মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর থেকে সাভার বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 15 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজ ও অফিসমুখী মানুষ। কাউন্সিলের 1 মাস পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির অভ্যন্তরে। দেরির কারণে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়ছে বলে মনে করছেন দলের কোনো শীর্ষ নেতা। আবার কেউ কেউ মত দিচ্ছেন ধীরে সুস্থে গ্রহণযোগ্য কমিটি দিয়ে পরিকল্পিত আন্দোলনের পক্ষে। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 6 বছর পর গত 19শে মার্চ রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল। ওই দিন শুধুমাত্র চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি করার একচ্ছত্র ক্ষমতা দেয়া হয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কাউন্সিলের 11 দিনের মাথায় ঘোষণা করা হয় মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম। এরপর ধাপে ধাপে যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক সহ 40টি পদের নাম ঘোষণা করা হলেও ভাইস চেয়ারম্যান ও সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটি ঘোষণা করা হয়নি এখনো। এতে করে কাউন্সিলকে কেন্দ্র করে সৃষ্ট উৎসাহ উদ্দীপনায় ছেদ পড়ছে বলে মনে করেন দলের দায়িত্বশীল এই নেতা। যত দেরি হচ্ছে ততই নেতাকর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে বলে আমরা জানতে পারছি। তবে সময় নিয়ে কমিটি ঘোষণার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বিএনপিতে একটি পদের জন্য যোগ্য ব্যক্তি অনেকে রয়েছে, তার মধ্য থেকে বাছাই করে কমিটি দেওয়া এক অত্যন্ত কঠিন কাজ। এটা তাড়াহুড়া করার কিছু নাই। এমন না যে আজকে কমিটি দিলে আমাদের দেশের চেহারা বদল হয়ে যাবে, তা না। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কৌশল নির্ধারণ করেই বেগম জিয়া চূড়ান্ত আন্দোলনের ডাক দেবেন বলে জানালেন এই নেতারা। হুট করে একটা আন্দোলন দিলাম, 2-4 দিন হরতাল করলাম, তাতে তো কাজ হবে না। যে আন্দোলনে আমরা সফলকাম হয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো, সেই মুহূর্তে ইনশাআল্লাহ আন্দোলনের ডাক আসবে। মুক্তিকামী মানুষ বিএনপির দিকে তাকিয়ে রয়েছে মুক্তির জন্য। সেটি যদি আমরা ত্বরান্বিত করতে না পারি, জনগণ আগামীতে আমাদেরকেই দোষারোপ করবে। সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানালেন দলের এই শীর্ষ নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। লোকসান ঠেকাতে পাটকল কর্পোরেশনকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের উদ্যোগ, সমন্বয় কমিটি গঠন, শ্রমিকদের স্বার্থ বিবেচনার পরামর্শ। প্রতিবেশী দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা সম্ভব হচ্ছে না। সময়সীমা বাড়ানো হচ্ছে আরও 10 বছর। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রজ্ঞাপন জারির পর মধ্যরাত থেকে কার্যকর হল জ্বালানি তেলের নতুন দাম। তেলের দাম কমানোকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে তেলের দাম কমলেও পরিবহন ভাড়া কমার বিষয়ে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে রাত 12টা থেকে কমানো হয় সব ধরনের জ্বালানি তেলের দাম। ফিলিং স্টেশনগুলোতে নতুন দাম অনুযায়ী পেট্রোল ও অকটেনে 10 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 3 টাকা করে কমানো হয়েছে। দাম কমানোকে স্বাগত জানিয়েছেন জ্বালানি তেলের ক্রেতা ও বিক্রেতা। এখন তেল নিলাম আফটার 12, তাতে 10 টাকা করে, এখন 89 করে, আমাদের কালকে পর্যন্ত ছিল 99। আমি স্বাগত জানাই। আরো কিছুটা নমনীয় হলে আমাদের জন্য ভালো। 68 টাকা ছিল, মালিকদের অসুবিধা ছিল, এখন 3 টাকা কমাতে আমরা অনেকটাই খুশি। ডেফিনেটলি আই এম হ্যাপি। 10 টাকা কমছে, ডেফিনেটলি হ্যাপি। ব্যবসায়ী হিসেবে সাময়িক ক্ষতি হয়েছে, যেহেতু আমার আগের কিনা আছে। সরকারের সিদ্ধান্ত এটা বরাবর আমরা মানিয়ে নেব। পরিবহন খাতে ভাড়া কমানোর বিষয়ে চালকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সরকার উদ্যোগ নিলে ভাড়া আরো কমবে বলে প্রত্যাশা যাত্রীদের। 3 টাকা কমছে লিটারে, এর উপরে এটা আমরা কিছু করতে পারতেছি না ভাইয়া। এমনিতে আমাদের পরিবহন লসে আছি আমরা। মালিক পক্ষ এটা
বসবে, তারপরে সিদ্ধান্ত নেওয়ার পরে আর কি। অন্য অন্য জিনিস এখন দাম কমায় না, এখানে তো অন্তত তেলের দাম কমে যাওয়ার কারণে বাংলাদেশে কমে যাওয়ার কথা, কিন্তু কোনোটা এখনো কমে নেই। সরকার যদি এটা বলিষ্ঠ পদক্ষেপ নেয় তাহলে কমবে, নাইলে পাবলিকে কি কিছু করতে পারবো? পাবলিকের হাতে কি এগুলো কিছু আছে? চলতি বছরের শুরু থেকেই গত এক যুগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে এতদিন কমানো হয়নি জ্বালানি তেলের দাম। সবশেষ গেল 31 মার্চ পণ্যের তেলের দাম কমানোর সিদ্ধান্তের সময়ই ঘোষণা ছিল অন্যান্য পণ্যগুলোরও দাম সমন্বয়ের। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ধানের দাম নির্ধারণ আর সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সরকারি সিদ্ধান্তে দারুণ খুশি কৃষকেরা। কৃষি বিভাগ বলছে সরকারের এমন সিদ্ধান্ত যুগোপযোগী, তবে কৃষক নেতারা বলছেন ধান ক্রয় পদ্ধতি দুর্নীতিমুক্ত না হলে কৃষকদের কোনো লাভ হবে না। গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। গ্রীষ্মের প্রকৃতিতে খরতাপ, গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে সবুজ ধান ক্ষেতগুলোতে এখন সোনালী রঙের হাতছানি। ফসলের মাঠ জুড়ে সোনালী ধানের শীষে বৈশাখের রোদ কৃষকের মনে যুক্ত করেছে অন্যরকম এক আনন্দ। একদিকে বোরোর আবাদে বাম্পার ফলন, অন্যদিকে সরকারের ন্যায্য দাম নির্ধারণ ও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার ঘোষণায় দারুণ খুশি কৃষকেরা। জমিতে যে পরিমাণ ক্ষয় খরচ হচ্ছে আমরা তা বহন করতে পারতেছি না, তো এই 920 টাকা দরে যদি ধান হয় তাহলে আমরা অত্যন্ত খুশি। সরকার যদি নিজ হাতে কেনে তাহলে আমাদের নষ্ট করতে হবে না, তাহলে আমাদের লাভ হবে। তবে কোনো কৃষকের মতে সরকার ঘোষণা দিলেও কৃষকের গোলা থেকে সরকারের গোডাউনে ধান দেয়া সহজ নয়। আমি নিজে ধান নিয়ে গেছিলাম গোডাউনে, আমাকে সেখানে বলছিল যে এই ধানগুলা শুকনা নয়, এগুলা ড্যাম ধান, এগুলা চলবে না। পরে ওই চাতালে আমি রোদ দিছি, 2 দিন রোদ দেওয়ার পরও আমাকে ড্যাম বলছে। কৃষি কর্মকর্তা মনে করেন এতে কৃষকেরা লাভবান হবে। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও হয়রানি ও দলীয়করণ মুক্ত ক্রয় পদ্ধতির দাবি কৃষক নেতাদের। এই মূল্যে বাজার দর যদি আমরা চালু রাখতে পারি, বিশেষ করে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে, তাহলে এটা সরকারের জন্য একটা বিশাল পদক্ষেপ। যেভাবে ন্যায্য মূল্যে চাল বিক্রি করে সরকার, ঠিক একইভাবে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধানটা ক্রয় করতে পারে। জেলায় 1,27,125 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,28,786 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, জায়েদ, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীকে দুর্বৃত্তরা হত্যা করেছিল শনিবার সকালে ক্যাম্পাসে আসার সময়। তো এরই প্রতিবাদে মূলত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা একটি শোক মিছিল বের করেছে এবং এই মিছিল থেকে মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। তো আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো বিভাগের সভাপতির সাথে। স্যার, আজকে আপনাদের কি কি কর্মসূচি আছে? আজকে আমাদের বিভাগে একটি শোক সভা আছে, যেটা সকাল 11টায় অনুষ্ঠিত হবে। আর আমরা তো র্যালি করছি, প্রতিবাদ সভা। আর আমাদের ক্লাস পরীক্ষা সবই বর্জন চলছে, যেটা আগামীকাল পর্যন্ত চলবে। এরপরেও আমাদের সপ্তাহব্যাপী কর্মসূচি আছে। আমরা প্রতিদিনই অবস্থান ধর্মঘট এটা করব সিনেট ভবনের সামনে, এবং একটা নির্দিষ্ট সময় আমাদের কর্মবিরতি থাকবে, যেটা স্বাধীন ধরেই চলবে। আমরা আমাদের নিরীহ নিষ্ঠাবান এই শিক্ষকের হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত, এবং আমরা এর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জায়েদ, আপনি শুনছিলেন যে এই প্রতিবাদের ভাষা হচ্ছে, তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত আটক করেছে, তবে এখনো তার কাছ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাননি বলে আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে। বিভাগের কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই শোক মিছিলে কিন্তু অংশ নিয়েছে। এর পরপরই তাদের একটি শোক সভা আছে বিভাগে। এরপর আছে 11টায়
তারপরে বিকেলে একটি 4টার সময় সমাবেশ রয়েছে। তো ঠিক এরকমই ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের তারা প্রতিবাদ জানাচ্ছে। এছাড়াও 10:30টার কিছু পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও একটি সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশ থেকেও এই শিক্ষক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবি জানানো হচ্ছে। এইমাত্র এই নিহত শিক্ষকের আত্মীয় স্বজনরা ক্যাম্পাসে এসেছেন এবং তারাও কিন্তু এই অবস্থায় একদম কান্নায় ভেঙে পড়েছেন, শোকাহত হয়ে পড়েছেন। তো জায়েদ, আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনার এখন পর্যন্ত খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখান থেকে আমাদেরকে সরাসরি সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকিব। এদিকে তনুসহ সারা দেশে অব্যাহত গুম ও ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদে আজ সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন তারা। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ জায়েদ, আপনি জানেন যে কুমিল্লার কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সারা দেশে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল চলছে। সেই অর্ধদিবস হরতালের সমর্থনে সকাল থেকে রাজধানীর এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে হরতাল আহ্বানকারী প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্য বিরোধী ছাত্র ঐক্য নামের দুটি সংগঠন, এবং মূলত তারাই আজকের এই হরতাল আহ্বান করেছেন। আপনি জানেন যে গত মাসের 20 তারিখ কুমিল্লায় কলেজ শিক্ষার্থী তনুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়। সেই হত্যাকারীদের বিচারের দাবিতেই হরতাল চলছে। এছাড়াও আজকের হরতাল ডাকার পিছনে আরও 5টি দাবি রয়েছে। আমি যদি আপনাকে একটু দাবিগুলো বলি, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি করেছে এই সংগঠন দুটি, এবং হাইকোর্ট কর্তৃক প্রণীত যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা কার্যকরের কথা তারা বলছেন। তারা আরও বলছেন পর্নোগ্রাফি ও মাদক প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নিতে হবে, এমন একটা দাবি তারা করছেন। এছাড়া তারা বলছেন যে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে এবং নারীর সামাজিক মর্যাদা ও সম অধিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। তো এই হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি সকাল 10:45 পর্যন্ত শাহবাগের যে 4টি মোড় রয়েছে চারপাশের গাড়ি ঘোড়া যানবাহন চলাচলে বন্ধ ছিল। তবে 10:45টার দিকে, যেহেতু আজ আপনি জানেন যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক রয়েছে, সেহেতু গাড়ির একটু চাপও অনেক বেশি ছিল, সেহেতু 10:10টার দিকে পুলিশের সদস্যরা এসে আজকের যারা হরতাল সমর্থনকারী তাদের সাথে কথা বলে আলোচনা করে শেরাটন হোটেল হয়ে মৎস্য ভবনের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সে রাস্তাটি তারা খুলে দিয়েছেন। তবে এখনো অন্যান্য সকল রাস্তা বন্ধ রয়েছে। আমি যদি আপনি একটু বলে দেই, কাঁটাবন মোড় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি চত্বর হয়ে শাহবাগ মোড় এবং মৎস্য ভবন থেকে শাহবাগ মোড়, এই 3টি রাস্তায় কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং এই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এই হরতালের সমর্থনকারীরা তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও শতভাগ সজাগ দৃষ্টিতে রয়েছেন যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর অবস্থা না ঘটে। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এই শাহবাগ মোড়ের পাশেই দুটি বড় হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যেসব গাড়ি আসছেন, যেসব রোগী আসছেন, তাদেরকে কিন্তু আজকে যারা হরতাল আহ্বানকারী তারা কিন্তু হাসপাতালে যাওয়ার জন্য সর্বোচ্চ সহায়তা করছেন, কোনো বাধা সৃষ্টি করছেন না। আমরা এছাড়া দেখেছি যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারাও কিন্তু আজকের এই হরতালের আওতা মুক্ত আমরা দেখছি না, কারণ তাদেরকেও কিন্তু মোটরসাইকেল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, ইঞ্জিন বন্ধ করে তারপর তারা হুন্ডা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবেই স্বাভাবিকভাবেই আজকের হরতাল পালন হচ্ছে। তারা বলছেন 12টার মধ্যে তারা রাস্তা 12টার পর ছেড়ে দিবেন। তো মোটামুটি শাহবাগ হরতালের এই ছিল সবশেষ অবস্থা। যায় তনুসহ সারা দেশে অব্যাহত গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আজ সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। শাহবাগ থেকে হরতালের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের সংবাদে। পরিকল্পনা ছিল 2020 সালের মধ্যেই বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার, কিন্তু আপাতত সেটা সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়া সহ নানা কারণে এবার বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত করার সময়সীমা বাড়ানো হচ্ছে আরো 10 বছর। তবে সুখবর হলো 2014 সালে যেখানে হঠাৎ করে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছিল, গত বছর সেটা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। রিপোর্ট এহসান জুয়েলের।
দেশের মোট জনগোষ্ঠীর 1,32,লাখ মানুষ বাস করছেন ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে। 13টি জেলার 71টি উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার ও চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ চলছে। 2008 সালে এই কার্যক্রম শুরুর বছরে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 85,000, 2013 সালে সেটা কমে দাঁড়ায় 27,000-এ। তবে 2014 সালে এই সংখ্যা হঠাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়ায় 57,000-এ। আশার কথা গত বছর আক্রান্তের সংখ্যা কমে এসেছে 40,000-এ। এক্ষেত্রে বাহকজনিত রোগগুলো প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কর্তৃক আমাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে। আমরা এটি ড্রাফট ফাইনাল করে ফেলেছি। আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন পেলেই আমরা কার্যক্রম শুরু করব। 2014 সনে যে রোগ আক্রান্ত এবং মৃত্যু হার তার তুলনায় 15 সালে অনেক কম এবং 16 সালে এখন আজকে এপ্রিল মাস এখন পর্যন্ত রোগ আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। 2020 সালে যেখানে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার কথা, সেখানে হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারকে সেটা বিবেচনা নিয়ে 2030 সাল পর্যন্ত সময়সীমা বাড়াতে হচ্ছে। আমাদের কারিগরি দিক এবং আমাদের প্রায়োগিক দিক, আমাদের আর্থিক এবং অন্যান্য দিক বিবেচনা করে আমাদের টেকনিক্যাল অংশ দেখতে হবে আমরা কোন সাল নাগাদ নির্মূল করতে পারবো। নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় 68.5 লাখ দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হলেও বর্তমানে কার্যকর আছে মাত্র 37 লাখ মশারি। বিশেষজ্ঞরা বলছেন দেশে ম্যালেরিয়ার সংক্রমণ এখনো নিয়ন্ত্রণের পর্যায়ে আছে, তবে ধাপে ধাপে সেটিকে নির্মূলের পর্যায়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে 5টি অধিক ঝুঁকিপূর্ণ জেলাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা গেলে স্বাস্থ্য খাতেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে হাঁটবে বাংলাদেশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। 1 বছরে ভয়াবহ ভূমিকম্পের ধকল কাটিয়ে উঠতে পারেনি নেপাল। এখনো খোলা আকাশের নিচে চলছে স্কুল, ঘুরে দাঁড়াতে পারেনি পর্যটন শিল্প। লোকসান ঠেকাতে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি-কে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রথম পর্যায়ে নতুনভাবে চালু করা 5টি কারখানা হোল্ডিং করতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়। এজন্য গঠন করা হয়েছে সমন্বয় কমিটি। আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের স্বার্থ বিবেচনার পরামর্শ বিজেএমসির। অন্যদিকে সরকারের এমন উদ্যোগ সফল হবে না বলছেন শ্রমিক নেতারা। তবে এক্ষেত্রে শ্রমিক ছাঁটাই করা হলে তাদের বিকল্প কর্মসংস্থান করে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 80-র দশক পর্যন্ত রপ্তানি আয় সিংহভাগ পাট শিল্পের মাধ্যমে হলেও এরপর থেকেই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে এ খাত। সরকারের বিভিন্ন পদক্ষেপ থাকা সত্ত্বেও বিজেএমসির অধীনস্থ পাটকলগুলো প্রতি বছর গুনছে শত শত কোটি টাকার লোকসান। শিল্পের উন্নয়ন ও শ্রমিকদের কর্মসংস্থানে বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এসে বন্ধ 5টি পাটকল পুনরায় চালু করে, কিন্তু নতুনভাবে কার্যক্রম শুরু পরও সাফল্য পায়নি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে লোকসান কমাতে পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে উন্নয়নের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নেওয়ার পরামর্শ বিজেএমসি। এটা হোল্ডিং কোম্পানি করে যদি ভালো যদি হয়, সরকার অবশ্যই এদিকে যাওয়া উচিত। আমাদের এই পাটকলগুলোতে কিন্তু এটা কিন্তু একটা লেবার ওরিয়েন্টেড কিন্তু অর্গানাইজেশন। এই আমাদের অর্গানাইজেশনটাকে বা আমাদের সংস্থাকে অন্য কোনো সংস্থার তুলনা করলে কিন্তু হবে না। কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের 98% কিন্তু হচ্ছে আমাদের কিন্তু শ্রমিক। কিন্তু এদিকে পুনরায় উদ্যোগে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে বলেই আশঙ্কা শ্রমিক নেতাদের। তাছাড়া লোকসানি খাত হয় বিনিয়োগকারীরা মিলগুলোর মালিকানায় অংশীদার আসবে না বলেও মনে করছেন তারা। কারণ এইটা অলৌকিক চিন্তা করলে কি হবে যে অপ্রয়োজনীয়ভাবে শ্রমিকদের সাথে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে। পাট শিল্পের মধ্যে কোনো অবস্থায় এটা ব্যক্তি মালিকানা হস্তান্তর করতে গেলে চাইলেও এটা নেবে না কেউ। অবশ্য সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নে গেলে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ সংশ্লিষ্টদের। আইন অনুযায়ী যেসব পাওনা আছে সম্পূর্ণ টাকা দিয়ে তাদেরকে ছাঁটাই করতে হবে। ভিসাভিস এটার পাশাপাশি তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা সেই পরিকল্পনাটাও কিন্তু সরকার এই একই সঙ্গে নিতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানকে লাভজনক করতে পাটকল পরিচালনায় বিনিয়োগকারীদের দিতে হবে পূর্ণ স্বাধীনতা। এক্ষেত্রে কম রাখতে হবে সরকারের শেয়ারের পরিমাণও। অন্যথায় এমন সব উদ্যোগ সফল হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা।
আজকের বৈঠক থেকে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মৌলভীবাজারের মনু নদী সেচ প্রকল্পের বেশ কয়েকটি স্লুইস গেট অকেজো হয়ে পড়েছে। আর পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায় দিন দিন ভরাট হয়ে যাচ্ছে গেট সংলগ্ন খালগুলো। এতে জমি চাষে পর্যাপ্ত পানি পাচ্ছেন না কৃষকরা। তবে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহে কোনো সমস্যা নেই বলে দাবি প্রকল্পটির নির্বাহী কর্মকর্তার। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় 1983 সালে চালু হয় মনু নদী সেচ প্রকল্প। প্রকল্পটির প্রায় 40 কিলোমিটার ক্যানেলের মাধ্যমে পানি দিয়ে চাষাবাদ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এসব ক্যানেলের অধিকাংশ স্লুইস গেট অকেজো হয়ে পড়েছে। অন্যদিকে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বেশ কয়েকটি ক্যানেলে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ক্যানেল সংলগ্ন বেশ কিছু ফসলি জমি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। খালে দিয়ে পানি আয় না, কারণ কোন কুদানি নাই, এমনি পানি আসতে থাকে, পানি লাগিয়ে আতারে বাতারে পানি জমি দিয়ে যায় না। বন্ধ হওয়ার কারণে আমরা সঠিকভাবে পানি পারাম না পাওয়ার কারণে অনেক জমিন নষ্ট হয়ে যায়। কেনালগুলা এই শুরুতে যে খনন করা হয়েছিল, আমরা জন্মের পর তাকে আর দেখছি না এগুলা খনন হইতে। এদিকে পর্যাপ্ত পানি সরবরাহের অভাবে কৃষকরা সঠিকভাবে ফসল ফলাতে পারছেন না বলে দাবি জেলা কৃষি অধিদপ্তরের। তবে এ ব্যাপারে একমত নন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মূল ক্যানেলের সাথে সংযুক্ত সেকেন্ডারি এবং প্রাইমারি যে ক্যানেলগুলো আছে, এই ক্যানেলগুলোর কিছুটা সংস্কার করা প্রয়োজন। সার্বিক সংস্কার করা সম্ভব হলে কৃষকগণ সময় মতো সেচের পানি পাবেন এবং ওই এলাকার উপযোগী ফসল সমূহ আবাদ করতে সক্ষম হবে। কৃষকের চাহিদা যে ডিমান্ড আছে সেরকম আমরা কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি এবং আমরা যে পরিমাণ পানি দেই তাতে প্রায় সব জায়গায় চাষাবাদ হয়। মৌলভীবাজারকে বর্ষায় বন্যার হাত থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানি সরবরাহের মাধ্যমে কৃষিকাজের সুবিধার্থে শহরতলির মাতারকাপন এলাকায় প্রায় 100 কোটি টাকা ব্যয়ে চালু হয় মনু নদী সেচ প্রকল্প। সময় সংবাদ, মৌলভীবাজার। খুলনা সিটি কর্পোরেশনের সিদ্ধান্তহীনতার কারণে চালু হচ্ছে না নগরবাসীর বহু প্রতীক্ষিত লিনিয়ার পার্ক। 2014 সালে পার্কের নির্মাণ কাজ শেষ হলেও এটি এখনো চালু হয়নি। কোটি কোটি টাকা ব্যয়ে চিত্ত বিনোদনের জন্য নির্মাণ করা পার্কটি এখন নগরবাসীর কাছে হতাশায় পরিণত হয়েছে। তরিকুল ইসলামের রিপোর্ট। প্রধান ফটকের সামনে দৃষ্টিনন্দন ফোয়ারা, তালা ঝোলানো গেটে জমেছে ধুলোর আস্তরণ, নেই নিরাপত্তা প্রহরীও। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে কাঁটাতার দিয়ে ঘেরা রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, গরুর গাড়ি ও রাখালের সুদৃশ্য ভাস্কর্য। আছে বিনোদনের জন্য নানান সামগ্রী, সবই এখন ধুলোয় বিবর্ণ। এখন মাদকসেবী ও বখাটেদের নিরাপদ আড্ডাস্থল। এটি মঈন নদীর তীরে নির্মিত খুলনা লিনিয়ার পার্ক। খুলনা সিটি কর্পোরেশন নগরবাসীর জন্য এ পার্কটি তৈরি করেছে, কিন্তু প্রায় 2 বছর হতে চললেও পার্কটি নগরবাসীর জন্য এখনো খুলে দেওয়া হয়নি। কোনো উন্নতি নেই, যেটুকু কাজ করতেছে আবার ওটুকু মনে করে ভাঙতেছে। কেউ কাউকে খেয়াল করে না, কে কি করলো না করলো। এখানে কোনো ম্যানেজমেন্টের কোনো লোক নাই। ভাই বোন আসলে কোনো ব্যাক সাউন্ড দেয়, খারাপ কমেন্ট করে। চারদিকটা খোলা, এখানে নিরাপত্তা কম। নির্মাণের পর বহু প্রতীক্ষিত পার্কটি চালু না হয় ক্ষোভ প্রকাশ করলেন নাগরিক নেতারা। ওইভাবে নাগরিক বিনোদনের কোনো কেন্দ্র নাই। খুলনা যে পার্কগুলো আছে সেগুলো খুব অব্যবহৃত এবং সেখানে পার্কের নামে শিশুরা তো যেতে পারছে না, বরং সেখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। ভারপ্রাপ্ত মেয়র জানালেন, নির্মাণ কাজের শুরুতে জটিলতার কারণেই মূলত পার্কটি চালু করা সম্ভব হচ্ছে না। সিআরডিপি প্রজেক্টের একটা কাজ ছিল আমাদের মঈন নদী খনন এবং মঈন নদীর ওই লিনিয়ার পার্কের পাশ দিয়ে আপনার ওয়াকওয়ে তৈরি করে একটা ওয়াকওয়ে তৈরি করা। দুইটা প্রজেক্টের সমন্বয়টা আসলে সঠিক ওইভাবে হয় নাই। 2009 সালে 14 একর জায়গার উপর 21 কোটি টাকা ব্যয়ে লিনিয়ার পার্ক নির্মাণের প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় আজ 49টি আসনে ভোট গ্রহণ চলছে। কলকাতার নিকটবর্তী উত্তর 24 পরগনা ও হাওড়া জেলার 1 কোটিরও বেশি ভোটার 12,000-এরও বেশি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
আজ উত্তর 24 পরগনার 33টি ও হাওড়ার 16টি আসনে নির্বাচন হচ্ছে। তৃতীয় দফার নির্বাচনের সহিংসতায় মুর্শিদাবাদে এক সিপিএম কর্মী নিহতের পর এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে নির্বাচন কমিশন। এই প্রথম ভোট গ্রহণের আগে থেকেই নির্বাচনী এলাকাগুলোতে 144 ধারা জারি করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে অন্তত 90,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। আগের পর্বগুলোতে 80% কাছাকাছি ভোট পড়েছিল বলে জানায় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আগামী 5 মে ষষ্ঠ দফায় নির্বাচন শেষে 19 মে ফলাফল ঘোষণার কথা রয়েছে। নেপালের ভয়াবহ ভূমিকম্পের 1 বছর পূর্ণ হলেও আজও মানুষের মনে স্পষ্ট দাগ কেটে আছে সেই বিভীষিকাময় স্মৃতি। গত বছরের এই দিনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। লণ্ডভণ্ড হয়ে যায় নেপালের বিস্তৃত জনপদ। এভারেস্ট পর্বতের সৃষ্ট তুষারধস ও ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারান অন্তত 9,000 মানুষ। আহত হন 22,500 এবং গৃহহীন হয়ে পড়েন 40 লাখেরও বেশি মানুষ। ভয়াবহ সেই দুর্যোগের 1 বছর পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু আজও সেই বিপর্যয়ের ধকল কাটিয়ে উঠতে পারেনি দেশটি। 2015 সালের 25 এপ্রিল হিমালয় কন্যা নেপাল মুখোমুখি হয় ইতিহাসের এক ভয়াবহ বিপর্যয়। 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। ধসে পড়ে প্রাচীন নিদর্শন সহ অন্তত 10 লাখ স্থাপনা। হতাহত হন হাজার হাজার মানুষ। নিশ্চিহ্ন হয়ে যায় ছবির মতো সুন্দর গ্রাম লাংটাং। প্রাকৃতিক ধ্বংসযজ্ঞে গৃহহীন 40 লাখ মানুষের পুনর্বাসনে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে আন্তর্জাতিক দাতা দেশগুলো নেপালকে $410 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিলেও তহবিলের তদারকিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের কারণে ক্ষতিগ্রস্তদের আজও কোনো হাল হয়নি। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের মন্থর পদক্ষেপ ও সহায়তা দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের বিভ্রান্তিকর নিয়মের ফাঁদে উল্টো হয়রানি হতে হচ্ছে এসব মানুষকে। ভূমিকম্পের সহায় সম্বল হারিয়েছি। সরকারি সহায়তা তো দূরে থাক, বাড়ি বানানোর জন্য ঋণ পাচ্ছি না, কারণ আমার স্বামীর কোনো চাকরি নেই। আবার বাচ্চারা স্কুলে পড়ে বলে তাদের দিয়েও কোনো কাজ করানো যাবে না। ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $700 কোটি হলেও কিছু ক্ষতির হিসাব টাকার অঙ্ক ছাড়িয়ে যায়। আজও দেশটির 8,000 স্কুলের নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় 10 লাখ শিশুর পাঠদান চলছে খোলা আকাশের নিচে। এছাড়া দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি পর্যটন শিল্প। আগের চাইতে ব্যবসায় 50% কমে আসায় মানবেতর পরিস্থিতিতে রয়েছে এই শিল্প সংশ্লিষ্ট অসংখ্য মানুষ। গত বছরের ভূমিকম্পের পর এখন পর্যন্ত 30,000 পরবর্তী ঝাঁকুনি রেকর্ড করেছে দেশটির সিসমোলজিক্যাল কেন্দ্র। এর মধ্যে 450টি ছিল 4 মাত্রার উপরে। স্বজন ও সহায় সম্বল হারানো বিপর্যস্ত নেপালবাসীকে আজও সেই বিভীষিকাময় স্মৃতি দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায়। এর মাঝেও কেউ নতুনভাবে বাঁচার স্বপ্ন বোনেন। স্থানীয়দের আশা, একদিন নিশ্চয়ই আগের রূপ ফিরে পাবে নেপাল। পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠবে প্রতিটি অলিগলি। সানজানা চৌধুরী, সময় সংবাদ। ইকুয়েডরে গত সপ্তাহে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 650 ছাড়িয়েছে। বিবিসি ও আল জাজিরা জানায় 70 বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার এই ভূমিকম্পে রোববার পর্যন্ত 654 জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহতের সংখ্যা 12,500-এরও বেশি। এখনো অন্তত 58 জন নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়। 16 এপ্রিলের ওই ভূমিকম্পের পর দেশটিতে অন্তত 700 বার অনুকম্পন অনুভূত হয়েছে। আবারও ভূমিকম্পের আশঙ্কায় বিভিন্ন এলাকার অন্তত 26,000 মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে 14,000 পুলিশ মোতায়েন করেছে সরকার। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্তের উপর মঙ্গলবার কংগ্রেসে বিতর্ক হওয়ার কথা রয়েছে। খেলার খবরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের খবর। দাপুটে জয় দিয়ে আসর শুরু করল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে 78 রানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। আগে ব্যাট করে থারাঙ্গা মুশফিক ও মিলনের 50-তে 6 উইকেটে 285 রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে 207 রানে শেষ হয় ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের নাজমুল হোসেন মিলন। নতুন মৌসুম কিন্তু পুরনো লক্ষ্য, ঘরোয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া। দলের অধিনায়ক মুশফিকুর রহিমেরও চ্যালেঞ্জ রানের ধারায় ফেরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ব্রাদার্স অধিনায়ক শাহরিয়ার নাফিসের টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তকে যথার্থতা দেন দুই পেসার মোহাম্মদ শহীদ ও নূর আলম। স্কোরবোর্ডে 21 রান তুলতেই মোহামেডানের দুই ওপেনার সৈকত ও এজাজ ফিরে যান প্যাভিলিয়নে। তবে তৃতীয় উইকেটে লঙ্কান উপুল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে সেই বিপর্যয় সামাল দেন অধিনায়ক মুশফিকুর রহিম। এই জুটির ব্যাট থেকে আসে 135 রান, দুজনই 50 তুলে নেন। তবে 3 বলের ব্যবধানে মুশফিক 72 ও থারাঙ্গা 70 রান করে আউট হন। এরপর নাইম ইসলামও দ্রুত ফিরে গেলে 182 রানে 5 উইকেট হারায় মোহামেডান। তবে ষষ্ঠ উইকেটে আরিফুল হক ও নাজমুল হোসেনের ব্যাট থেকে আসে 47 রান। আরিফুল 41 রানে আউট হলেও মিরপুরের 4 ছক্কার বৃষ্টি নামান মিলন। 41 বলে 70 রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। 6 উইকেটে 285 রানের সংগ্রহ পায় মোহামেডান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের শুভাশিস ও জনির বোলিং তোপে দলীয় 53 রানে টপ অর্ডারের 5 উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। সেখানেই ম্যাচ থেকে মূলত ছিটকে যায় গোপীবাগের দলটি। তবে ক্যারিয়ারের প্রথম লিস্ট এ ম্যাচেই আলো ছড়ান অনূর্ধ্ব 19 বিশ্বকাপের তারকা জাকির হাসান। মোহামেডানের বোলারদের বিপক্ষে একাই লড়াই চালিয়ে যান এই ব্যাটসম্যান। লিস্ট এ অভিষেকেই তুলে নেন 50। এনামুল হকের শিকার হয়ে জাকির 61 রানে ফিরে যাবার পর ব্রাদার্সের জয়ের সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায়। নূর আলমের 36 রান কেবল হারের ব্যবধানে কমায়। ব্রাদার্স অল আউট হয় 207 রানে। 28 রানে 3 উইকেট নেন শুভাশিস। বৈরী কন্ডিশনের মধ্যেও দারুণ পারফর্ম করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহামেডানের মিলন ও শুভাশিস। লক্ষ্য সামনের ম্যাচগুলোতে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখা। আমি যখন নামি ওইখানে নেমে বড় স্কোর করা কঠিন ব্যাপার, তো এই জন্য আমার গোলটা অত বড় স্কোর না যে 500-600 রান করবো। তো আমার টার্গেট 400-450 রান হলে আলহামদুলিল্লাহ। মিরপুরের উইকেটে পেস বলে হেলথ থাকে, আমি এটা জানি। তো আমার টার্গেটই ছিল ভালো জায়গায় বল করব এবং নতুন বলটা ইউজ করব, এবং আমি সেটা করছি এবং তার ফলটা পাইছি। আগের বার আমি হাইস্ট উইকেট টেকার ছিলাম, এবারও ইচ্ছা আছে যে টপ 5 এর মধ্যে যদি থাকতে পারি। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ভিক্টোরিয়ার মুখোমুখি হবে মোহামেডান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আইপিএলের খবর, জয়ের ধারায় ফিরতে পয়েন্ট টেবিলের তলানির দল কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। 6 ম্যাচে মুম্বাইয়ের সংগ্রহ 4 পয়েন্ট, 1 ম্যাচ কম খেলে পাঞ্জাবের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। বাজে সময় পার করছে কিংস 11 পাঞ্জাব। ব্যাট হাতে রীতিমতো লড়াই করছেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার ও মুরালি বিজয়। বল হাতে ছন্দে নেই অক্ষর প্যাটেল ও মিচেল জনসন। সবকিছু মিলিয়ে প্রীতি জিন্টার দল মরিয়া জয়ের ধারায় ফিরতে। অন্যদিকে মিশ্র সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এখনও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটির প্রথম সারির ব্যাটসম্যানরা। ইনজুরি আক্রান্ত সিমন্সের বদলে সেরা একাদশে জায়গা পাওয়া মার্টিন গাপটিলও ব্যর্থ হয়েছেন নামের প্রতি সুবিচার করতে। তবে রান পাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু হার্দিক পান্ডে ও হরভজন সিং এখনো রয়েছেন নিজেদের ছায়া হয়ে। তাই মুম্বাইয়ের জয়টা অনেকটাই নির্ভর করছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডের পারফরমেন্সের উপর। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আবারও সক্রিয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি। ধর্মীয় মতাদর্শগত পার্থক্যের জনগোষ্ঠী ও স্থাপনায় হামলাই মূল টার্গেট। তনুসহ সারা দেশে গুম, খুন, ধর্ষণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের আধাবেলা হরতাল। রাজধানীর শাহবাগ ও সাভারের সড়ক অবরোধ, পুলিশের বাধা। কাউন্সিলের 1 মাস পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা। মধ্যরাত থেকেই নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু, স্বাগত জানালেন ক্রেতারা। তবে পরিবহনের ভাড়া কমা নিয়ে সংশয়। এবং দাম নির্ধারণ আর সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সরকারি সিদ্ধান্তে খুশি কৃষকেরা। ক্রয় পদ্ধতি দুর্নীতিমুক্ত করার দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবিউ সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।